হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম তুই আমার বিশ্বাস ছিলি উপন্যাসের 6 নম্বর পর্ব নিয়ে। যাই হোক, আমরা কথা না বলে গল্পতে ফিরে যাই। পুরো রুম জুড়ে অন্ধকারে নীরবতায় ঘেরা। চাঁদের সৌন্দর্য যেন খোলা জানালা দিয়ে অন্ধকার নীরব রুমটাতে উকি মারছে বারংবার। খোলা জানালার পাশে কারো কথোপকথনের গুনগুন আওয়াজটা অন্ধকার রুমটায় প্রতিধ্বনিত হচ্ছে বারংবার। সেদিকে তার কোনো খেয়াল নেই। সে তো জানালার পাশের রুমেতে মেঝেতে বসে চুপিসারে প্রেমকথনে মগ্ন। ফোনের ওপাশ থেকে একটা ছেলের কণ্ঠে ভেসে আসলো। ভয়েসটা রশ্মির কানে যেন এক ধরনের মাদকতার মতো নেশার কাজ করলো। আর ছেলেটা বলতে লাগলো, ম্যাম, আপনার ফোনের আশায় কতক্ষণ ওয়েট করতেছি। এইদিকে কি খেয়াল আছে আপনার? রশ্মির উত্তর না করে কেমন যেন ঘোর ঘোর চোখে জানালার দিকে বাইরে তাকিয়ে রয়েছেন। তাই তো আবার বলে উঠল, ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো ম্যাম। হ্যালো রশ্মি রানী। রশ্মি এবার থতমত গলায় বলতে লাগলো, হ্যাঁ মানে পার্থ চৌধুরী, আপনি কি কিছু বলেছেন? তখনই পার্থ আবার বলতে লাগলো, কই হারিয়ে যান বারংবার রশ্মি রানী আপনি? কেন আমার খেয়ালে কি হারিয়ে যাচ্ছেন বারংবার আপনি? কথাটা বলেই দুষ্টমাখা হাসলো পার্থ চৌধুরী। তখনই আবার রশ্মি বলতে শুরু করলো, আপনার ভয়েসের নেশা তো সেই অনেক আগেই হারিয়ে গিয়েছে পার্থ চৌধুরী, সেটা কি আপনি বুঝতে পারেন না? তখন আবার পার্থ বলতে লাগলো, ও তাই নাকি? আজকে দেখতেছি আমার রশ্মি রানী অনেকটা রোমান্টিক মুডে আছে। আমাকে কি মিস করতেছে বুঝি? এবার রশ্মি হয়তো একটু লজ্জা পেল। সত্যিই তো মিস করতেছে রশ্মি তার পার্থকে। এটা কি মুখে বলা যায় নাকি? রশ্মি লজ্জা মিশ্রিত মুখ নিয়ে পার্থর কথায় নীরবতা পালন করলো। পার্থ রশ্মির জবাব না পেয়ে মুচকে হাসলো এবং কি আবার বলে উঠল, হ্যাঁ, তাহলে আমি ঠিকই ধরেছি। ম্যাম তাহলে সত্যিই আমাকে মিস করতেছে। রশ্মি মুচকি হাসি দিল এবং একবার ছোট্ট করে বলল, পার্থ চৌধুরী দুষ্ট হাসি দিয়ে পুনরায় বলতে শুরু করলো, তাহলে কানাডায় চলে আসেন ম্যাম। রশ্মির লজ্জাটা নিমিষেই মন খারাপের রূপ নিল। সত্যিই তো পার্থর সঙ্গে তার দেখা করতে হলে আরাতকে ছেড়ে তার ওই দূর দেশ কানাডাতে যেতে হবে। কিন্তু আরাতকে ছেড়ে রশ্মি কিভাবে যাবে? রশ্মি যে আরাতকে ছাড়া চলবেই না। আবার পার্থকে সামনাসামনি এক নজর দেখারও লোভ হচ্ছে। একদিকে আরাত, অন্যদিকে পার্থ। কোনটা সে বেছে নেবে? বন্ধুত্ব নাকি ভালোবাসা? কথাগুলো ভাবতে ভাবতে রশ্মি মন খারাপ নিয়ে পার্থকে আল্লাহ হাফেজ বলে ফোনটা রেখে দিল। পার্থর ফোনটা রেখে দিয়ে রশ্মি জানালার পাশে বসা অবস্থায় মুখে হাঁটুর উপরে রেখে নিজের ভাবনায় ডুব দিল। ঠিক তখনই আরাত ওয়াশরুম থেকে তওয়ালা দিয়ে তার লম্বা চুলগুলো মুছতে মুছতে বের হলো। রশ্মিকে জানালার পাশে এভাবে তাকিয়ে থাকতে দেখে রশ্মির পাশে গিয়ে এগিয়ে গেল এবং কি বলতে লাগলো, কি ভাবতেছিস এত? রশ্মি এবার মাথাটা উপরে তুলে দেখলো যে আরাত ওর দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চেয়ে আছে। রশ্মি আবার মাথাটা নিচের দিকে করে বলে উঠল, বুঝতে পারতেছি না রে আরাত, কি করা উচিত এই সময় আমার? আরাত রশ্মির কাছে এসে বসলো। তারপর রশ্মির মাথায় হাত রেখে বলতে লাগলো, আমি তোকে প্রথমেই পার্থর বিষয়ে সাবধান করছিলাম। এখন দেখ তুই কি ভালো মনে হয়, কিন্তু বিশ্বাস কর রশ্মি, আমি তোকে ছাড়া ভালো থাকতে পারবো না। তুই আমার থেকে দূরে চলে যাবি, এই কথাটা ভাবতেও কেমন যেন আমার দম বন্ধ লাগে। সত্যিই তুই দূরে চলে যাবি আমাকে ছেড়ে? তোর কি একটুও কষ্ট হবে না? রশ্মি আরাতকে এবার জড়িয়ে ধরলো আর কান্না মিশ্রিত গলায় বলতে লাগলো, বিশ্বাস কর আরাত, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি কখনো ভাবি নাই তোকে ছাড়া থাকবো। আমার মন কখনো এই খেয়াল আসেও নেই। কিন্তু এখন এখন আমি কি করবো রে, ভেবে পাচ্ছি না রে আরাত। আরাতকে জড়িয়ে থাকা অবস্থায় কিছুক্ষণ চুপ থেকে রশ্মি আবার বলতে শুরু করলো, বিশ্বাস কর তুই, আমি ভেবে পাচ্ছি না। একদিকে তুই, অন্যদিকে পার্থ। পার্থকে খুব ভালোবেসে ফেলেছি রে। ওকে দেখার লোভ আমাকে বারবার কুরে কুরে খাচ্ছে। ওকে দেখার লোভ আমি সামলাতে পারতেছি না। ও যদি বাংলাদেশের ছেলে হইতো তাহলে ওকে বাংলাদেশে আনতে পারতাম, কিন্তু ও তো ভিনদেশি। ওর ফ্যামিলি ওকে ছাড়া কখনো এই দেশে আসতে দিবে না। কিন্তু আমার যে ওকে চাই। আমার পরিস্থিতি ঠিক এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে পার্থকে চাইলে তোকে আমার ছেড়ে যেতে হবে। তোর সঙ্গে থাকতে চাইলে পার্থকে সারা জীবনের জন্য হারাতে হবে। এখন আমি কি করবো রে আরাত, বল তো তুই। আরাত তার কথাতে চুপচাপ জানালার দিকে তাকিয়ে বাইরের আবহাওয়া দেখছে। আরাত ভাবতেছে, ও এখন কি বলবে? ওর কি কিছু বলার আছে নাকি? সত্যিই তো আরাতের এখন কিছুই বলার নেই। আরাত রশ্মিকে পার্থর বিষয়ে প্রথমেই সাবধান করেছিল। এটা জানতে হলে আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। চলেন আমরা 5 মাস আগে একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আজ থেকে প্রায় 5-6 মাস আগের কথা। একদিন রাতে রশ্মি ফেসবুকে রিলস দেখতে দেখতে হঠাৎ একটি মেসেজ এলো, হ্যালো মিস। রশ্মি মেসেজটি সিন করে।
প্রোফাইল পিকে ড্যাশিং লুক দেখে ফেক আইডি ভেবে মুখটা বেঁকে আবার রিলস দেখতে লাগলো। সঙ্গে সঙ্গে আবার সেই আইডি থেকে মেসেজ এলো, পার্থ চৌধুরীকে ইগনোর, এটা গুড, আই এম ইমপ্রেস। রশ্মি এবার মেসেজটাকে দেখে বিরক্ত হয়ে আরাতকে ফোনটা দিয়ে আরাতের ফোনটা কেড়ে নিল আর বলতে লাগলো, ফেক আইডি থেকে আমাকে ডিস্টার্ব করতেছে, এটাকে একটু টাইট দে তো। এটা বলে রশ্মি আরাতের ফোন নিয়ে রিলস দেখতে লাগলো। আরাত রশ্মির উপরে রেগে গেল। রিলস দেখার মধ্যে রশ্মি আরাতের হাতটা ফোনটা কেড়ে নিয়েছিল, তাই তো আরাতের রাগ উঠে গেল। আরাত রশ্মির রাগটা মেসেজের দেওয়া ছেলেটার উপরে তুলতে লাগলো, তাই তো সে মুখ বাঁকিয়ে রিপ্লাই করতে লাগলো, আইসে আই এম ইমপ্রেস। এই বেটা তুই কেডা রে? ফেক আইডি থেকে ফালতামি করতেছিস? সাহস থাকলে রিয়েল আইডি থেকে মেসেজ দিয়ে দেখ, তারপর তোর 14 গোষ্ঠীকে খালাম্মা করে দিমু। তখন আবার পার্থ চৌধুরী মেসেজের রিপ্লাই দিল, হ্যালো মিস, আই এম নট ফ্যাক। আরাত এবার বিরক্তি নিয়ে বলতে লাগলো, তো আমি কি করব, সেই খুশিতে এখন নাচবো নাকি? তখন আবার মেসেজের রিপ্লাই আসলো, বিলিভ মি, আই এম নট ফ্যাক। আরাত মেসেজের রিপ্লাই না দিয়ে আইডির মধ্যে দেখতে লাগলো। কিছুক্ষণ ঘাটাঘাটির পর আরাত রশ্মিকে ফোনটা দেখিয়ে বলতে লাগলো, এটা রিয়েল আইডি। রশ্মি আরাত থেকে ফোনটা নিয়ে হাসি মুখে আরাতের ফোনটা তার হাতে দিয়ে দিল এবং কি বলতে লাগলো, কি সত্যি এটা রিয়েল আইডি ছিল? দেখি দেখা তো একটু। এটা বলেই ফেসবুক আইডিতে একটার পরে একটা পিক দেখতে লাগলো। আর আরাত রশ্মির মুখে উৎফুল্লের হাসি দেখে বলতে লাগলো, এত খুশি হয়ে লাভ নাই, বেড়া বাঙালি না, এদের থেকে দূরে থাকাই ভালো। এদের থেকে যতটা দূরে থাকতে পারবি ততটাই তোর শরীরের জন্য উপকার হবে। এখন এত লেট না করে ঘুমিয়ে পড়, গুড নাইট। গুড নাইট বলেই আরাত ঘুমের দেশে পাড়ি জমালো। আর রশ্মি ছেলেটার আইডিতে ঢুকে একটার পরে একটা পিক দেখতেই লাগলো। পরের দিন আবার ছেলেটার মেসেজ আসলো। এবার রশ্মি সুন্দর মতো রিপ্লাই করলো। এভাবেই নিত্যদিন টুকিটাকি মেসেজ করতে করতে তাদের ফ্রেন্ডশিপ শুরু হয়ে গেল। ফ্রেন্ডশিপ থেকে তাদের মধ্যে ভালো লাগা, তারপর ভালো লাগা থেকে ভালোবাসার রূপ নিয়ে নিল রেশমি। আরাত রেশমিকে বুঝাতো, কথা বলিস না, মায়ায় পড়ে যাবে ছেলেটা তোর জীবনের ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। হ্যাঁ সত্যি, এখন রশ্মি এই কয়েক মাসে পার্থ চৌধুরীর মায়ে পড়ে গিয়েছে। রশ্মির চোখে পার্থর জন্য ভালোবাসা দেখে আরাত এখন আর কিছু বলে না। এই ছিল রশ্মি এবং কি পার্থর প্রেম কাহিনী। এখন চলেন, এখন আবার আমরা বর্তমানে ফিরে যাই। রশ্মি জানালার দিক থেকে চোখ উঠিয়ে আরাতের দিকে তাকিয়ে মুখে মলিন একটা হাসি দিয়ে বলে উঠল, ইদানিং পার্থ আমাকে বারংবার কানাডায় সেটেল হওয়ার কথা বলতেছে, আমার কি করা উচিত? আরাত তুই একটু বলতো। আরাত রশ্মিকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, মেয়েদের বন্ধুত্ব বাস্তবতার কাছে হেরে যায়, বাস্তবতা যে বড়ই স্বার্থপর। দেখোস না, মেয়েদের বন্ধুত্ব অন্তর থেকে হয়ে গেল শখের পুরুষের সামনে তুচ্ছ। আমি বলবো বন্ধুত্বের থেকে ভালোবাসার মানুষটা আগে। বন্ধুত্বের সময়ের সঙ্গে সঙ্গে মরিচিকা ধরে যায়, আর ভালোবাসার মানুষটার সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকা যায়। যদি তুই বলিস শখের মানুষের কাছে ধোকা মিলে, তাহলে আমি বলবো সে কখনো তোকে ভালোই বাসেনি। দুইজনের কথোপকথনের মধ্য দিয়ে রশ্মির ফোনটা আবার নতুন করে বেজে উঠল। আরাত এবার মাথা ঘুরিয়ে সেদিকে একবার তাকালো। রশ্মির মেঝে থেকে ফোনটা তুলে নিয়ে ফোনের স্ক্রিনে ইংরেজিতে বড় করে লেখা দেখলো যে আব্বু নামটি ভেসে উঠেছে। তাই তো আরাতের দিকে একবার তাকিয়ে নিল। আরাত স্বাভাবিক গলায় বলল যে ফোনটা রিসিভ করতে চোখের ইশারা করলো। রশ্মি এবার ফোনটা রিসিভ করলে লাউড স্পিকারে দিয়ে ঠান্ডা গলায় বলতে লাগলো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু আব্বু। ফোনের ওপাশ থেকে সালামের উত্তর ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু আম্মু। কেমন আছো আম্মু তুমি? তখন আবার রশ্মি বলতে লাগলো, জি আব্বু আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তুমি কেমন আছো আব্বু? তখন আবার ফোনের ওপাশ থেকে বলল, আলহামদুলিল্লাহ আম্মু, আমিও ভালো আছি। নিশ্চয়ই আমার আরাত আম্মুটাও তোমার পাশেই রয়েছে। আরাত রশ্মি থেকে ফোনটা কেড়ে নিয়ে হাসি মুখে বলে উঠল, হ্যাঁ আঙ্কেল, আমি এখানেই আছি, আর আমার লাইফ একদম ঝাঁকানাকা চলতেছে। এবার বলুন আপনার লাইফ কেমন যাচ্ছে? এবার ভদ্রলোক আরাতের কথায় হেসে দিয়ে উত্তর করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম্মু, একদম তোমার লাইফের মতো আমার লাইফও বিন্দাস যাচ্ছে। আরাত দুষ্টুমি হাসি দিয়ে বলে উঠল, শুধু কি বিজনেস নিয়ে ভাবলেই চলবে আঙ্কেল? একটু আপনার সুন্দরী বউটার দিকেও তো নজর রাখতে হবে, তাই না? ইদানিং দেখতেছি শুধু ফোনে কথা বলে জানি কার সঙ্গে, আমার তো সন্দেহ হচ্ছে কাকিমণিকে নিয়ে। আরাত দুষ্টুমাকা কথাটা শুনে ওপাশের ভদ্রলোকটা শব্দ করে হেসে উঠল। আর আরাত রশ্মিকে চোখ পাকিয়ে আরাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফাজিল বলে একটা চিৎকার করলো। ওপাশে ফোনের ভদ্রলোকটি হাসতে হাসতে আরাতকে বলে লাগলো, পাগল মেয়ে একটা। রশ্মি ফোনটা কানে তুলে নিয়ে বলে উঠল, আম্বু ওর কথা বাদ দাও তো, পুরো পাগল, সারাদিন শুধু বাজে বকে। এভাবেই বাবা মেয়ের কথোপকথন চলতে থাকে বেশ কিছুক্ষণ। আরাত হেসে ওখান থেকে উঠে চলে আসে বিছানার উপরে।
রশ্মির দিকে তাকিয়ে মন খারাপ করে বলে ওঠে, মহান রব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া, সারা জীবন এইভাবেই থাকুক, তোকে মিস করবো রে অনেক সাচ্চুন্নি। ঘড়ির কাঁটা সকাল 7:45 ঘরে। আরাত ফজরের নামাজ আদায় করে শান্তির একটা ঘুমে ঘুমাচ্ছিল, কিন্তু ঘুমটা হয়তো বা আহিনের পছন্দ হইল না। আহিন আরাতের রুমের সামনে দাঁড়িয়ে 10-15 মিনিট ডাকাডাকি করার পরে হয়তো বা কিছুটা সফল হয়েছে আরাতকে ঘুম থেকে উঠাতে। আহিনের ডাকাডাকিতে আরাতের ঘুমের রেশ কেটে যাওয়াতে আরাত মুখে কিছুটা বিরক্তি ফুটে উঠল। সেই বিরক্তি মাখা মুখ নিয়ে বিছানা থেকে নেমে দরজার দিকে আসতে আসতে আহিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, উফ, এই সাত সকালে আমার মাথা খাইতে হাজির। কি হয়েছে কি? সকাল সকাল ব্রেকফাস্টের বদলে আমার মাথা খাইতে হাজির হয়েছিস কেন? কথাটা বলতে বলতে আরাত রুমের দরজা খুলে দিল। একটা হাই তুলে আহিনের দিকে বিরক্তির চোখে চেয়ে রইল। আহিন আরাতের কথায় যুক্তি দেখিয়ে বলে উঠল, আজব তো, আমি তোমার মাথা খাইতে আসবো কেমন? তোমার মাথায় ভণ্ডামি ছাড়া খাওয়ার মতো আর রয়েছে ডাকি। তখন আবার আরাত বলতে লাগলো, মানে কি বলতে চাইছিস তুই? তখন আবার আহিন বলতে লাগলো, বলতেছি তোমার ওই মাথায় ভণ্ডামি ছাড়া খাওয়ার জন্য আর আছেটা কি? তোমার দরজার সামনে আমার মূল্যবান সময় ব্যয় করার কোনো উদ্দেশ্য ছিল না। তখন আবার আরাত বলতে লাগলো, এ আহিন, তুই কিন্তু বড় বোনের সঙ্গে একেবারে বেদবি করতেছিস। বেশি বাজে না বকে আসল কথায় আয়, এখানে কি চাস সেটা বল। তখন আবার আহিন বলতে লাগলো, কাকিমণি তোমাকে আধা ঘন্টা ডাকার পরে হাতে ঝাড়ু নিয়ে তোমার রুমের দিকে আসতেছিল। আমি কাকিমণিকে এভাবে আসতে দেখে কাকিমণিকে বললাম আমি তোমাকে ঘুম থেকে উঠাতে যাচ্ছি। তোমাকে সকাল সকাল ঝাড়ুর পিটানের হাত থেকে রক্ষা করলাম। তার প্রতিদানে তুমি এই হ্যান্ডসাম ছেলেটাকে বেদব বলে দিলে? বাহ, ভালোই তো। আহিন মুখটা একটু দুঃখী দুঃখী করে কথাগুলো বলার মাধ্যমে আলভি আরাতের রুমের দিকে এগিয়ে আসতে আসতে জোরেই বলতে লাগলো, মায়াবতী, তোমাকে আমার সেই রাতে হারে হারে চিনে ফেলেছি। তুমি আমাদের দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। আমাদের দুইজনকে ওই সাতচন্ডীর সামনে হালকা করে তুমি অপমান করেছো। আরাত আলভির দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দিয়ে বলে উঠল, ও আচ্ছা, অপমানটা তাহলে হালকা হয়ে গিয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইমে তোদের অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব, ঠিক আছে? এবার এখন এখান থেকে বিদায় হয়, আমি ফ্রেশ হব। কথাটা বলেই আরাত রুমের ভিতরে চলে গেল ফ্রেশ হতে। আর অন্যদিকে আহিন আরাতের কথায় মুখ বাঁকিয়ে নিচের দিকে চলে গেল। আলভিও আহিনের সঙ্গে সঙ্গে নিচে চলে গেল। আরাত ফ্রেশ হতে হতে বকবক করতে লাগলো, এই 17 বছর জীবনে নিজেকে নিজে চিনতে পারলাম না, আরেকজন নাকি আমাকে হারে হারে চিনে বলছে। যত সব ভণ্ড কোথাকার। আরাত এগুলো বকর বকর করতে করতে ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দিল। তাই সাথে আজকের পর্বটাও শেষ হলো। যাই হোক, আমরা কথা না বলে গল্পটা এখানেই আজকের জন্য সমাপ্ত করতেছি। আমাদের গল্পগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাদেরকে আগামী পর্বগুলো বানানোর জন্য অনেকটা উৎফুল্ল করে। প্লিজ সত্যি করে কমেন্টে জানিয়ে যাবেন আমাদের গল্পগুলো কেমন লেগেছে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের সিজন স্টোরি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আমাদের সাথে থেকে গল্পটি এতক্ষণ পর্যন্ত শোনার জন্য।